করছি বাংলা বলছে। এসআইআর নিয়ে এবার পত্রযুদ্ধের আবহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন এবং তিনি বলেন যে এসআইআর স্থগিত রাখা হোক, কারণ প্রচুর টেকনিক্যাল ত্রুটির কারণে সেখানে অপব্যবহার করা হচ্ছে তথ্য প্রযুক্তির এবং অপরিকল্পিতভাবে এসআইআর হচ্ছে। আজকে পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর, আর এরই মধ্যে আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে দাঁড়িয়ে বললেন যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তাঁরা, কোর্ট খুললেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এবং তিনি এমনটাও বললেন যে প্রয়োজনে তিনি নিজে প্লিড করবেন আইনজীবী হিসেবে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে শতরূপা, কংগ্রেসের তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরী, তৃণমূলের তরফ থেকে প্রদীপ্ত মুখার্জি এবং সিপিআইএম এর তরফ থেকে সব্যসাচী চ্যাটার্জি। তবে আলোচনায় যাওয়ার আগে দেখাবো যে এসআইআর বন্ধের দাবিতে এবার সুপ্রিম কোর্টের পথে তৃণমূল। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ গঙ্গাসাগরে জানালেন এবং বলেন দরকার হলে তিনি নিজে প্লিড করবেন। শুনুন। কতই চেষ্টা করো বিজেপি, মিলবে না কো জিলিপি। ফের এসআইআর সংঘাত, অবিলম্বে তা বন্ধের দাবিতে সোচ্চার মুখ্যমন্ত্রী। রবিবারই এ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে দীর্ঘ চিঠি দিয়েছেন তিনি। এদিন গঙ্গাসাগরে গিয়ে তোপ দাগেন। ভোটারদের নিজেদের বাঁচানোর নিদান দিয়ে বলেন সকলেরই বাঁচার অধিকার আছে, নাড়ুর বদলে ঝাড়ুই অস্ত্র। এসআইআর এর নামে হেনস্থা বন্ধ করতে দরকারে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি নিজে সওয়াল করবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। মমতা যখন গঙ্গাসাগরে তখন কলকাতায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী তিনি বলেন আগেও আদালতে গিয়েছিলেন, কোনো কাজ হয়নি, এবার তথ্য নিয়ে যান, তবে শান্তিতে থাকতে দিন বাংলাকে। রাজ্যটাকে শান্তিতে থাকতে দেন, আর অবজারভারদের উপরে ওই জেলা পরিষদের মহিলাদের নামিয়ে দিয়ে হামলাবাজি বন্ধ করুন, অফিসারদেরকে ধমক চমক বন্ধ করুন। সুপ্রিম কোর্টে আগেও গেছিলেন, এখনো যাওয়ার সুযোগ আছে, জানান। আমাদেরকে উত্তক্ত করেন না, বাংলার লোককে শান্তিতে রাখুন, আপনি ওখানে গিয়ে লড়ে আসুন। তার নেপথ্যে আছে বিজেপি, তাই দিল্লির দিকে নিশানা করে হুঁশিয়ারি দেন বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প করা যাবে না, যোগ্য জবাব পাবে কমিশন ও বিজেপি। পাল্টা আক্রমণ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। নো ডিটেনশন ক্যাম্প স্যার। মিস্টার জ্ঞানেশ কুমার, নো ডিটেনশন ক্যাম্প ইন বেঙ্গল। আর দুর্যোধন দুঃশাসন আপনার চোখে রক্তের আগুন দেখান, আমরা আপনাকে বসন্তের ফাগুন দেখাবো। ব্যক্তি আক্রমণ করা, ভদ্রলোক তো জ্ঞানেশ কুমাররা অনেক সিনিয়র আইএস অফিসার, এগুলো বলে আমরা বুঝি। উনি এগুলো বলে দিয়ে পার্সোনাল, উনি মনোজ আগরওয়ালজিকে বলেছিলেন আপনার দুর্নীতি খুলবো, আপনি অমুক করবো, এ তো ভয় দেখানো। মুড়িগঙ্গা নদীর ওপর এদিন গঙ্গাসাগর সেতু শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। বিজেপির প্রতিশ্রুতিকে ব্যঙ্গমার গল্প বলে কটাক্ষ করে তিনি বলেন তৃণমূল যা বলে তা করে দেখায়, বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়। যদিও শুভেন্দুর দাবি ভোট রাজনীতির জন্যই সবকিছু নিয়ে ধোঁয়াশা তৈরি করছেন মুখ্যমন্ত্রী। সাগরে সেতু তৈরির জন্য সয়েল টেস্ট হয়নি, এনওসিও নেওয়া হয়নি, ব্রিজ হবে কি করে? দেউচা পাচামির মতো এটাও একটা মিথ্যে কথা। ফলে 2026-এ ভোটের আগে সবকিছু নিয়েই তৈরি হচ্ছে রাজনৈতিক চাপানুতর। কলকাতা টিভি। আমি শতরূপার কাছেই আসি যে শতরূপা, জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে এসআইআর স্থগিত রাখার কথা বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে শেষ নয়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলছেন তিনি যে প্রয়োজনে তিনি নিজে প্লিডও করবেন। খুব ভালো কথা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে উনি হঠাৎ মুখ্যমন্ত্রী লেটার লিখতে গেলেন কেন? এটা তো একটা কনস্টিটিউশনাল প্রসিজার হচ্ছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা কনস্টিটিউশনাল পোস্ট।
সো সেই জন্যই তো আমার বক্তব্য যে এখানে চিফ মিনিস্টারও লিখতে গেলেন কেন? চিফ মিনিস্টারের তো অসুবিধা হওয়ার কথা নয়, চিফ মিনিস্টার অফ আ স্টেট, তার তো কোনো কনস্টিটিউশনাল প্রসিজারে অসুবিধা হবার কথা নয়। তো দলের নেত্রী হিসেবে উনি মাঝে মাঝে একটু গুলিয়ে ফেলেন। আই ডোন্ট ব্লেম হার, মানে এত সমার্থক শব্দ দিয়ে স্বভাবসিদ্ধ মিথ্যা কথা বলাটার মধ্যে উনি একটু নিজেকে গুলিয়ে ফেলছেন। সে যাই হোক, যা লিখেছে। এখন তো আমি দেখলাম যে এতগুলো নাকি সিনিয়র আইনজ্ঞ আছে, দুদিন অন্তর তারা সুপ্রিম কোর্ট যাচ্ছে, 2-4টে থাপ্পড় খেয়ে ফেরত চলে আসছে, এখন আর কারোর উপর ভরসা রাখছে না, উনি এখন নিজেই প্লিড করবেন। ওনার অসংখ্য ট্যালেন্টের মধ্যে আমি শুনলাম উনি নাকি অ্যাডভোকেটও নাকি লয়ার না কিছু একটা, নিজেই বলেছে যে আমার ল ডিগ্রি আছে। তো যাবে এখন প্লিড ফিড করবে, সেটাও আমরা দেখব। আরও আরেকটা এন্টারটেনমেন্টের একটা জায়গা হলো। কিন্তু আমি একটু কয়েকটা ফ্যাক্টসে আসি। এই যে উনি থেকেই জ্ঞানেশ কুমার বলুন কি বলো কি মনোজ আগরওয়াল বলো কি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলো, এই যে পার্সোনাল অ্যাটাকগুলো উনি করেন, এটা কি উনি মুখ্যমন্ত্রী হিসেবে করেন নাকি উনি তৃণমূলের সুপ্রিমো হিসেবে করেন? কিন্তু করে লাভটা কি হয় এখানে? প্রদীপ, তো আমরা তো দেখেছি যে বিহারের এসআইআর এর প্রসঙ্গ, সেটাও আদালতের কোর্টে গিয়েছিল। এক্ষেত্রেও আমরা দেখেছি যে এসআইআর কোর্টে গেছে, কিন্তু আবারও কোর্টে যাওয়ার কথা বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, এবং প্রয়োজনে তিনি নিজে প্লিড করতে পারেন এমন কথাও বলছেন। এটা কেন এখন অতিরিক্ত ঠিক কি কারণে আদালতে যাওয়ার চিন্তা ভাবনা? দেখো, বাংলার চিফ মিনিস্টারের প্যাড ব্যবহার হলো কেন বা বাংলার চিফ মিনিস্টার লিখলেন কেন? বাংলার চিফ মিনিস্টার হয়েছেন বাংলার মানুষের ভোটাধিকারের মাধ্যমে, যে ভোটাধিকারের মাধ্যমে মাননীয় পিএম হয়েছেন, মাননীয় জাহাজ প্রতিমন্ত্রী হয়েছেন, ঠিক সেইভাবেই ভোটাধিকারের মাধ্যমে 24 সালের ভোটাধিকারের মাধ্যমেও পিএম হয়েছেন, 24 সালের ভোটাধিকারের মাধ্যমে। এবং সেই 24 সালের ভোটাধিকারের কনটেক্সটে যারা ভোট দিয়েছেন তারা আজকে লাইনে দাঁড়াচ্ছেন, কেউ অক্সিজেন মাস্ক নিয়ে দাঁড়াচ্ছেন, কেউ খোঁড়া ঠ্যাং নিয়ে দাঁড়াচ্ছেন, ফলে মানুষের অসুবিধা হচ্ছে। এটা আমরা একা বলছি না, এটা সর্বদল বলছে, বিজেপি বাদ দিয়ে। এবং বিজেপি সেখান থেকে বিরোধী দলনেতার আসন থেকে বলছে আজকে সভা করে যে বাংলার মানুষদের শান্তিতে থাকতে দিন। কি করে শান্তিতে থাকবে বাংলার মানুষ বলুন তো? যখন বলবে 1,25,00,000 রোহিঙ্গা বাংলাদেশি বাদ দেব, কি করে বাংলার মানুষ শান্তিতে থাকবে বলুন তো? যখন বলবে 1 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাদ দিতে যদি 5 লাখ বা 5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাদ দিতে যদি 1 লাখ মতুয়াদের বাদ দেওয়া হয়, তাহলে অসুবিধা কোথায়? এদিকে মতুয়াদের সিএএ ক্যাম্প করে তাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করাবে, বাংলার মানুষ শান্তিতে থাকবে কি করে? মতুয়ারাও তো বাংলার মানুষ, হিন্দু খাত্রে মেহে। কি বলছে? অফিসারদের ধমক চমক দেবেন না। আরে ধমক চমক তো শুরুতে দিয়ে রেখেছেন। 52 জন বিহারের জেলে আছে, আপনারা কিন্তু সাবধান থাকবেন, তা ফলে আপনাদের ক্ষেত্রেও আসবে। ধমক চমক কে দিয়েছিল? ব্যক্তি আক্রমণ, এ তো ভয় দেখানো। আরে ব্যক্তি আক্রমণ তো প্রতিনিয়ত আপনি প্রত্যেকটা সরকারি আধিকারিকের নাম করে করছেন যারা আমি পশ্চিমবঙ্গে চন্দনদার রয়েছে। কাছে আসার আগে একটু সব্যসাচীর কাছে যাই। সব্যসাচী নিজে একজন আইনজীবী। সব্যসাচী, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা বললেন, আমি একটু জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করছি যে কোন কোন ক্ষেত্রের ওপর দাঁড়িয়ে এখনো বিষয়টাকে আদালতে নতুন করে নিয়ে যাওয়া যেতে পারে, এবং যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে প্রয়োজনে তিনি নিজে প্লিড করবেন। দেখুন, উনি প্লিড করবেন বলেছেন, শুভেচ্ছা রইল, দেখা হবে আদালতে। আমরাও মামলা করেছি, সেই মামলায় আমাদেরও সওয়াল করতে হবে। 20 তারিখে সেই মামলার দিন সম্ভবত আছে। এবং যে বিহার এসআইআর মামলাটি সুপ্রিম কোর্ট শুনছেন, কারণ ওখানেই সবকটা আইনি এবং সাংবিধানিক বিষয়গুলি আলোচিত হচ্ছে। এখন দেখা যাক বাংলার মুখ্যমন্ত্রী বাংলার কোন কথা সুপ্রিম কোর্টে গিয়ে বলেন, যেটা এতদিন পর্যন্ত তার দলের কয়েকজন সাংসদ যে মামলাগুলি করেছিলেন সেই মামলাগুলির ক্ষেত্রে বলা হয়নি। এমন কি কথা উনি বলেন সেটাও আমরা দেখব, নিশ্চয়ই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু যে কথাটা বলার দরকার সেটা বারবার করেই আমাদের মনে হচ্ছে বলে নেওয়াটা প্রয়োজন, যে এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় এসআইআর প্রক্রিয়াতে অংশগ্রহণ করার যখনই সুপ্রিম কোর্টে এই প্রশ্নটা উঠছে যে বিভিন্ন সরকার কিরকম কোঅপারেট করছে, সবচাইতে বেশি যে সরকারটির পক্ষে ইলেকশন কমিশন বলছেন যেটি হচ্ছে পশ্চিমবাংলার সরকার। তারা বারবার বলছেন পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। ফলে কোনো একটা জায়গায় কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে নাকি, যে তিনি যা বলতে চাইছেন আর তিনি যা বলছেন আর যা বাস্তবে হচ্ছে তার মধ্যে কি কোনো ফারাক থাকছে না? লেটস সি। উনি একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমি ধরতে পছন্দ করব, এবং একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি প্লিড করতে চান
মুখ্যমন্ত্রী হিসেবে প্লিড করতে পারেন না, কিন্তু ওনার যদি নাম বার কাউন্সিলের রোলে থাকে এবং এখনো পর্যন্ত তিনি যদি তার রেজিস্টার থাকেন, তিনি নিশ্চয়ই সেখানে গিয়ে প্লিড করতে পারবেন। এবং তিনি যদি গত 5 বছর প্র্যাকটিসে থেকে থাকেন, অবশ্যই সেই জায়গাগুলো ছাড়া উনি করতে পারবেন না। ব্যাপারটা ওই ওনার ভাইপো যেরকম মাঝে মধ্যে বলেন না, 420-র জন্য আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন, কারণ 420-র জন্য ওটা সাজাও নয়। কারণ কালকে শুনলাম মুখ্যমন্ত্রীর নাম নাকি বার কাউন্সিলের রোলেও নেই। ফলে স্বাভাবিকভাবে উনি এটা করতে পারবেন কি পারবেন না, সেদিকেও একটা প্রশ্ন থাকবে। ফলে পুরোটাই গিমিক কিনা নাকি সত্য, আমি আশা করব তিনি সত্যিকারের মুখ্যমন্ত্রীর মতন সত্যি কথা বলবেন। আমি আসবো এই সব্যসাচী, আশা আমি এই করে প্রসঙ্গে থাকবো, সেই ডেফিনেটলি আশা তো প্রদীপ্তর বাংলার কাছে মানুষ আসবো, তার আগে হিসেবে চট করতেই করে একবার চন্দনদার কাছে যাবো। চন্দনদা, দেখো এখানে একেবারে শুরুতে যেটা বলি যে বিহারকে কেন্দ্র করে সব্যসাচী যেটা বললো, বিহারকে কেন্দ্র করে যে আপিলটা সুপ্রিম কোর্টে এবং সেখানে যে শুনানিটা চলছে, আলটিমেটলি তার ফিগার, যে ফিগারের ওপর দাঁড়িয়ে ওই সুপ্রিম কোর্টের শুনানি চলছে, আমি জানি না নতুন সত্যি নতুন কি এডিশন হতে পারে। কিন্তু একটা জিনিস আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সেখানে অ্যাপিয়ার্ড হচ্ছে একজন অ্যাপিলেন্ট হিসেবে, এবং সেখানে আলটিমেটলি প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে যে মুখ্যমন্ত্রী নতুন কি বলবেন চিঠির মধ্যে যেটা নেই। একটা জিনিস কিন্তু পরিষ্কার, আমরা বারবার যে প্রসঙ্গগুলো তুলেছি এসআইআরকে কেন্দ্র করে, সেটা বিহার হোক পশ্চিমবঙ্গ হোক, আমাদেরও তো নির্দিষ্ট ওপিনিয়ন আছে এবং আমরা সেটা জানিয়েছি। স্প্যান অফ টাইম থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটছে, অস্বীকার করে লাভ নেই। অ্যাট দি সেম টাইম বলছি অনুপ্রবেশে ঘটেছে, কিন্তু অনুপ্রবেশের দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারকেও নিতে হবে ইকুয়ালি। এখানে যে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উনি আপিল করবেন। এই আপিল করবেন, উনি নিজে লড়বেন কি কাউকে দিয়ে লড়াবেন, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটা একেবারে মানুষ কেন্দ্রিক ইস্যু, যে ইস্যুকে ঘিরে একটা ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে শুধু না, একদম সামাজিক ক্ষেত্রে। আমরা দেখছি বিভিন্ন যে সংবাদে বা সংবাদপত্রে বা তোমাদের মাধ্যমে আমরা দেখছি বহু মানুষের যে দুর্ভোগ, এটার কারণ ছিল কিনা নাকি আরো বেশি প্রিপেয়ার্ড হয়ে, প্রিপেয়ারনেসের অভাব তো আছে, এটা তো অস্বীকার করে লাভ নেই, প্ল্যানিং এর অভাব আছে, এটাও স্পষ্ট। যে আসলে তোমরা যেটা বলছো এবং বাস্তবে যেটা হচ্ছে দুটোর মধ্যে তফাৎ থাকছে, এবং যে কারণে সব্যসাচীর প্রশ্ন, যেটা কি আসলে গিমিক, একটা রাজনৈতিক গিমিক। তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যে যা বলেছে জনগণ কেন্দ্রিক, প্রত্যেকটা বাস্তবায়িত হচ্ছে, প্রত্যেকটা লিখিত আছে, প্রত্যেকটার উদাহরণ সামনে আছে। সে যে যাই ব্যঙ্গ করুক না কেন, এটা তৃণমূল কংগ্রেসের একটা ইউনিক জায়গা। এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কাজ করে যাচ্ছে, তার একটা বড় কাজ হচ্ছে ভোট অধিকার রক্ষা, যেটা অন্য কোনো দল এতভাবে মাঠে নেমে করতে পারেনি। ফলে একদিকে সাংবিধানিক দায়বদ্ধতা, সেই সাংবিধানিক দায়বদ্ধতা পালন করছে, আর একদিকে সেই সাংবিধানিক দায়বদ্ধতার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের স্বার্থে যে যে সমস্যার সমাধানের জন্য যে কৌশল করা যায়, যে রাস্তা বার করা যায়, সমস্তটা করছে। তারপরে যখন সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, সেগুলোকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য তার প্রক্রিয়া করছে। এখন মুশকিল হচ্ছে, বিহারের প্রসঙ্গে যদি এসআইআর নিয়ে কোনো মামলা হয়, বাংলার ক্ষেত্রে আলাদা করে করা যাবে না সেটা জানি না। লিখিত কোনো ডকুমেন্ট যেটা দেওয়া হচ্ছে, সেটা কি কোর্টে সবসময় দেওয়া হয় তা আমি জানি না, কিন্তু কোর্টের মামলা আর লিখিত একটা সাংবিধানিক প্রধানকে দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য স্বাভাবিক থাকবে। যেটা সাংবিধানিক প্রধানকে দেওয়া হচ্ছে সেটা যেমন একটা বিষয়, কোর্টে সেটা আবার নতুন করে দিতে হয়, এটাই নিয়ম বলে আমি জানি। বাকি নিয়মের যে ঘেরাটোপ আছে, সেই ঘেরাটোপটা টোপকে মানুষের অধিকার রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব সময় এই কাজটা করে যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোট অধিকার রক্ষা করে যাচ্ছে। শতরূপা, টেকনিক্যাল ইস্যুস যে হচ্ছে, তার সবচেয়ে বড় একাধিক প্রমাণ পাওয়া গেছে। আমরা যদি দেখি যে ধরা যাক দেব 3 বারের সাংসদ, তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, জয় গোস্বামী তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, কান্তি গাঙ্গুলি তার কাছে হিয়ারিং এর নোটিশ আছে, যদিও তার বাড়িতে গিয়ে তারপর হিয়ারিং হচ্ছে, হোয়াটএভার, মোটমাট হচ্ছে তারা সবাই হচ্ছে ডাউটফুল ভোটার্স এর তালিকায় রয়েছেন। এটা তো ইটসেলফই একটা প্রশ্ন তুলে দিচ্ছে। না এই প্রশ্নটাই একটু ধৈর্য ধরো। দ্বিতীয়ত হচ্ছে যে 3 জন মৃত ভোটার, তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটালেন। আজকে আমরা যেটা আপডেট পাচ্ছি, নির্বাচন কমিশন বলছে যে একটা টেকনিক্যাল ত্রুটির কারণেই তাদের মৃত হিসেবে দেখানো হয়েছে, ইট ইজ বিং টেকেন কেয়ার অফ। অর্থাৎ টেকনিক্যাল ত্রুটি তো হচ্ছে, যে প্রিপেয়ার্ডনেসের অভাব, দেখো এটা বাস্তব। বলবো
হ্যাঁ প্লিজ। আমি ভাবলাম যে তোমার আরো প্রশ্ন আছে। না না, প্রথমত তো আমি একটু মানে হেসেই নিলাম, সত্যি সত্যি হয়তো আমার হাসাটা উচিত হয়নি, যে এই পার্টি যা তৃণমূল যা বলে তাই করে, সে তো আমরা দেখতেই পাচ্ছি কত কি হজম টজম হয়ে গেল খেয়ে দে, মানে মানে চুরি করাটাও একটা শিল্পে পরিণত করে। তো সে যাই হোক, যা খুশি বলে থাকে। তোমার যে প্রশ্ন দুটো, এক হচ্ছে দেখো আজ এখন এই মুহূর্তে যে হিয়ারিংটা হচ্ছে সেটা কিন্তু বারবার ইলেকশন কমিশন বলছে, যদিও আমার ইলেকশন কমিশনের উত্তর দেবার কিছু নেই, কিন্তু ইলেকশন কমিশন যেগুলো অ্যানাউন্স করছে, ইনফ্যাক্ট তোমার সঙ্গে আমি লাস্ট এখানে শো করে গেলাম, তখনও নোটিশ এলো যে 85 সালের উপরে যদি কেউ থাকে বা অসুস্থ যদি কেউ থাকে, স্পেসিফিক কোনো কন্ডিশন যদি থাকে, তাহলে ইলেকশন কমিশন বাড়ি যাবে, মানে বিএলওরা বাড়ি গিয়ে হিয়ারিং করবে। বাট দ্যাট পার্ট, এই মুহূর্তে যে হিয়ারিংগুলো হচ্ছে সেগুলো কিন্তু স্পেসিফিক্যালি কারোর নামে স্পেলিং যদি কোনো গন্ডগোল, তো এখানে কিন্তু কোনো সিটিজেনশিপের প্রশ্ন করা হচ্ছে না, মানে দেবকে কেন ডাকা হলো, স্বামীকে কেন ডাকা হলো, একে আর কাকে কাকে ডাকা হচ্ছে, বড় বড় লোকেদের কেন ডাকা হলো, দ্যাট অ্যাকচুয়ালি শুড নট বি দ্য কোয়েশ্চেন। আমার এখানে কিন্তু যেটা আজকেও মুখ্যমন্ত্রী বললেন যে নাম বাদ চলে যাচ্ছে, ডাকছে নামের বানান হচ্ছে কি অ্যাড্রেস ভুল হচ্ছে, বাদ চলে যাচ্ছে, এটা কিন্তু একেবারেই সত্যি কথা না, একদম সত্যি কথা না। উনি অ্যাজ ইউজুয়াল মিথ্যে কথা বলছেন। আমি আবারও ক্ল্যারিফাই করে দিচ্ছি যে আজকে যে হিয়ারিংটা হচ্ছে, যেটা আমরা খবরে বা ইলেকশন কমিশনের নোটিশে যে যাচ্ছি, যা বুঝছি, নামে স্পেলিংয়ে গন্ডগোল, অ্যাড্রেসে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে সেটা আসবে, সাপ্লিমেন্টারি ডকুমেন্ট যা আছে সেটা দিয়ে ক্লারিফাই করে যাবে। মোস্ট অফ দ্য টাইম শুধু নতুন ডকুমেন্ট দেখছে, সিগনেচার করে চলে আসছে। আমি মানলাম বেশ কিছু লোকের অসুবিধা হচ্ছে, এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু, কিন্তু সেটাও ইলেকশন কমিশন কিন্তু ব্যবস্থা নিচ্ছে। হয়তো তোমরা বলতে পারো, আমরাও বলছি অনেক সময় অনেক দেরি করে রিয়াকশন করেছে, কিন্তু সেটাও ইলেকশন কমিশনের দায়, এটা বিজেপির মুখপাত্রকে জিজ্ঞেস করে লাভ নেই। আর বাকি রইল র্যাম্পে হাঁটা, এটা তো আমি দেখছি আবারও একটা মানে ট্রেন্ড হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী র্যাম্পে হেঁটে 42 জন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে, খুব ভালো লাগলো দেখতে। এখন অভিষেক ব্যানার্জি যেখানে যাচ্ছে র্যাম্প করে ফেলছে, 58 লক্ষ মানুষের ডেড ভোটার হিসেবে বাদ গেছে। এখন আমি হয়তো যেটা ভুল বলতে পারি, প্রদীপ্ত ওখানে ভিগারাসলি মাথা নাড়ছে, কিন্তু সেখান থেকে 3 জন ভূত বের করে আনাটা একটু বেশি খেলো করা হয়ে যায় না ইলেকশন কমিশনকে? কিছু বলতে চান? আসবে না না, আমার কাছে একদম পরিষ্কার একটি কথা, সেটা হচ্ছে যে আজকে যেভাবেই আমরা বিশ্লেষণ করি, এখানে একটা বড় কর্মযোগ্য এসআইআর কত বড় কর্মযোগ্য হতে পারে এই ধারণাটা যদি ইসিআই না থাকে, কার থাকবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে পরিষ্কারভাবে যে 12টি স্টেটকে বেছে নেওয়া হয়েছে ইউনিয়ন টেরিটরি সমেত, তাদের কাছে প্রত্যেকটা ফাইলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যে, আমরা অনেকটা কনসেন্ট্রেট বেঙ্গলে করছি, বাট প্রত্যেকটা জায়গাতে আদার দ্যান বেঙ্গল এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, এবং সেই সমস্যা কিন্তু সমস্যা। আলটিমেটলি আমি কেন আনপ্রিপেয়ার্ডনেসের কথা বলছি, তার থেকে অনেক বেশি প্ল্যানিংয়ের অভাব। এত বড় কর্মযজ্ঞ যখন চালু করার, আমরা প্রথমেই বলেছিলাম, একেবারে আন্ডারলাইন করে দিয়েছিলাম, এটার জন্য যে সময়টা ইনভেস্টমেন্টের দরকার আছে, ইভেন আপনারা যদি লাইন টু দি লাস্ট ওয়ান যেটা 2002, সেটাও কিন্তু নিয়েছিল 2 বছর। 2 বছর। জাস্ট চেক ইট, জাস্ট চেক ইট। তুমিও চেক করো, 2 মাস। বারবার এই মিথ্যে কথাটা বলা হচ্ছে, 2 বছর। আমি আবারও বলছি 2 বছর। প্লিজ মোবিয়া, তুমি একটু চেক করো, এক্স্যাক্টলি 2 মাস লেগেছিল, এবারও 2 মাসই লাগছে। বরঞ্চ আমি বলবো ডিজিটাল যুগে আরো কম লাগা উচিত ছিল। ফ্যাক্ট হচ্ছে এখানে অল্প সময়, যে সময়টা দেওয়ার দরকার ছিল সেটা দেয়নি, এটা তো বাস্তব। তাতে ফল আউট হচ্ছে। বাকি সব দল মিথ্যে কথা বলে, একমাত্র বিজেপি সত্যি দেখে নাও না ওখানে দারুণ হজম করেছে শুভেন্দু অধিকারী, যাই চোর নাকি হজম করছে বলছে, এই হজমটা দারুণ লাগলো আমার। সত্যি মিথ্যে কথা বলে তৃণমূল, সিপিএম, বিজেপি, ব্লা 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 ব্লা, হজম করে কিন্তু বিজেপি একজন চোরকে হজম করে নিয়ে করে দিল বিরোধী দলনেতা, এবং সেই চোরের ভিডিও আপলোড করেছিল হচ্ছে বিজেপির পোর্টালে, কিন্তু এমন হজম করলো সেই ভিডিও আর দেখাই যাচ্ছে না, কোথায় পয় প্রণালী দিয়ে বেরিয়ে গেল। এটা ডিফারেন্ট কোশ্চেন, অ্যাবসলিউটলি ডিফারেন্ট কোশ্চেন প্রদীপ্ত। তাহলে এই প্রশ্ন উঠবে যে একই সঙ্গে অন্য যাদের সেই ভিডিওতে দেখা গিয়েছিল, তখন তোমরা ওই ভিডিওকে অসত্য ডক্টরেট বলেছো। দিস ইজ আ ডিফারেন্ট কোশ্চেন অলটুগেদার। ওটা ডিফারেন্ট কোশ্চেন অলটুগেদার, ডিফারেন্ট ইস্যু। আমরা আলোচনা করছি এসআইআর নিয়ে। সব্যসাচী এটা খুব ভাইটাল, বারবার যদি মুখ্যমন্ত্রীকে বা অন্যান্যদেরকে সব্যসাচী একটা অত্যন্ত ভাইটাল প্রদীপ্ত, এক সেকেন্ড। সব্যসাচী এটা খুব ভাইটাল পয়েন্ট তুলছে। সব্যসাচী, তুমি যেটা বলছো যে তাহলে সুপ্রিম কোর্ট কেন এক্সটেন্ড করলো টাইম? সব্যসাচী শুনতে পাচ্ছ? তুমি যেটা বলছিলে
শোনার কিছু সমস্যা হচ্ছে আমার, কিন্তু আমি যে কথাটা বারবার বলবার চেষ্টা করছিলাম আমি বলেই দিই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে কিন্তু কোনো মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ফাইল করেননি। কেরালা সরকার মামলা ফাইল করেছিলেন, তামিলনাড়ু সরকার মামলা ফাইল করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি সেই মামলাটি ফাইল করেন তাহলে পশ্চিমবঙ্গ সরকার সরকার হিসেবে অন্ততপক্ষে তাদের বক্তব্যটা রাখবার একটা সুযোগ পাবেন। যদিও আমরা যে মামলা করেছি সেই মামলাতে পশ্চিমবঙ্গ সরকার একজন পার্টি রেসপন্ডেন্ট আছেন, তারা সেখানে তাদের বক্তব্য রাখবেন। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। মুশকিল হচ্ছে এই গোটা প্রক্রিয়াটা যখন প্রায় একটা মূল কাজটা বিজেপি বলছে ইতিমধ্যে তারা করে ফেলেছে, হুমকি দিচ্ছে, এই করছে তাই করছে, কিন্তু নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়াটা কিন্তু প্রায় গুটিয়ে নিয়ে চলে এসেছেন। তথ্য সংগ্রহের কাজ তারা করে ফেলেছেন, লিঙ্কিং এর কাজ করে ফেলেছেন, এনুমারেশনের কাজ করে ফেলেছেন। বাংলার মুখ্যমন্ত্রী একটু দেরিতে উঠলেন। এটা প্রথম থেকে যদি উনি বলতেন তাহলে অন্ততপক্ষে বাংলার মানুষকে এই সমস্যার সামনে পড়তে হতো না। এসআইআর হোনে নেহি দুঙ্গা যদি উনি সত্যি ওটা হতে না দিতেন আজকেরই অসুবিধায় পড়তে হতো না। আমার শুধু তাহলে ছোটটাকে আসল একটা ছোট্ট কথাটা কমেন্ট হচ্ছে, যে বাংলার দেখুন, মানুষের কোনো না হয় একটা সমস্যা জায়গায় হলো, নির্বাচন কেরালা বা কমিশন তামিলনাড়ুর কি যে সমস্যা কথাগুলো হয়নি, বলেছে সেখানে তারও কি কোনো সার্বত্র প্রক্রিয়াটা থাকছে না। আটকে রয়েছে না প্রক্রিয়াটা নির্বাচন সম্পূর্ণ কমিশন হয়নি? বলেছিলেন আমি যে জানি না, মানে SIR কোর্টে এর গেলেই কি মাধ্যমে ব্যাপারটা তারা স্টে ভোটার হয়ে লিস্টে যাচ্ছে সংশোধন না যাচ্ছে না? তাহলে দেখা একটা যাচ্ছে একটা নাগরিকত্ব এমন বার্তা দেওয়ার সংশোধন চেষ্টা করছেন। কেন যেখানে দেরি হয়ে যাচ্ছে, ঘুম থেকে দেরি করে উঠলো, একটু যারা তাড়াতাড়ি ঘুম আরে থেকে হয়েছে উঠেছিল তো, তারা তারা তো কি সরকার মানুষের গেছে। সমস্যার সমাধান করতে পেরেছে, নাকি ইলেকশনের যে প্রক্রিয়া, সরকার যে ইলেকশন গেছে। কমিশন যে প্রক্রিয়া চালাচ্ছিল সেই প্রক্রিয়াটা এখনো চলছে? এটা যদি জানিয়ে দেওয়া হয়। আমাদের সময় সংক্ষিপ্ত একটা ছোট ব্রেকে যেতে হবে। ব্রেকের পর আমি এ প্রসঙ্গেই আলোচনায় ফিরবো। ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, বিরতির পর ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। এর পাশাপাশি আমরা দেখলাম যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকে এবং শুভেন্দু অধিকারী তার পাল্টা চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকে। দেখুন, রীতিমতো পত্রযুদ্ধ। ভোট এগিয়ে আসায় কমিশনে পত্রযুদ্ধ, মুখ্যমন্ত্রী পাল্টা চিঠি বিরোধী দলনেতার। বাংলায় এসআইআর বন্ধের দাবিতে এর আগেও কমিশনকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে গুরুত্ব দেয়নি কমিশন। তাই রাজ্য কমিশন সংঘাত তুঙ্গে উঠেছে। পাল্লা দিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে বাংলার মানুষকে। অভিযোগ উঠেছে এসআইআর এর দুশ্চিন্তায় আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই দাবি নিয়ে রবিবার ফের কমিশনকে দীর্ঘ চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, 2 মাসের মধ্যে এভাবে এসআইআর করা সম্ভব নয়। এই কাজে প্রস্তুতির অভাব রয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়নি কর্মীদের। এক একটা রাজ্যে এক এক নিয়মে এসআইআর হচ্ছে। মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, বিহারে বংশ তালিকাকে এসআইআর এর জন্য বৈধ করা হলেও বাংলার ক্ষেত্রে বংশ তালিকা গণ্য হচ্ছে না, ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিয়ের পর পদবি বদলে যাওয়াতেও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাড়াহুড়ো করে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এর পাল্টা চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারীও। জ্ঞানেশ কুমারকে 4 পাতার চিঠিতে তিনি লিখেছেন, ভোটের জন্য ভুয়ো ভোটারদের আশ্রয় দিতে চাইছে তৃণমূল, তাই পরিকল্পিতভাবে কমিশনকে আক্রমণ করা হচ্ছে। তাড়াহুড়োর অভিযোগ উড়িয়ে শুভেন্দুর দাবি, বাংলায় 50,000 বিএলও এবং ইআরওকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বংশ তালিকা নিয়ে শুভেন্দুর যুক্তি, রাজ্যে রাজ্যে নিয়ম বদলাতেই পারে, এটা স্বেচ্ছাচারিতা নয়, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতিফলন। মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়েই এমন চিঠি লিখেছেন বলে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। ফলে এসআইআর নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে, বাংলায় কি তাহলে এসআইআর আপাতত স্থগিত রাখা হবে? কলকাতা টিভি। প্রদীপ্ত, হঠাৎ এখন চিঠি এবং যেটা শুভেন্দু অধিকারীর কাউন্টার। না দেখো দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় আগেও চিঠি দিয়েছেন এবং বারংবার কমিউনিকেশন করা হয়েছে। আমাদের টিম গেছে, 10টা প্রশ্ন করেছে, 5টা প্রশ্ন করেছে, শুধু সব তাই না, আমরা করেছে। দেখেছি যে কয়েকদিন আগেই অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন যে এবার আমি গিয়ে বুঝিয়ে এসেছি যে বাঙালি কি, পরবর্তীকালে জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে এসেছি। এরপর মমতা ব্যানার্জি যাবেন, তখন কিভাবে সামলাবেন? একদমই তাই। ফলে তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত মাঠে আছে। কোর্টে হয়তো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা বাংলার সরকার যায়নি, তৃণমূলের কয়েকজন এমপি গেছেন বা ব্যক্তিগত স্তরে গেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত এটা নিয়ে সাংবিধানিক যোগাযোগ করেছে, এটা রাজনৈতিক যোগাযোগ হয়েছে, সামাজিক যোগাযোগ হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্যাডে কেন লিখলেন, গুলিয়ে ফেললেন কি? তাহলেও কি বিজেপি আর এমএলএ বা ওই যে লিডার অফ অপোজিশন এটাও কি গুলিয়ে গেল নাকি? প্যাডটা তো দেখলাম লিডার অফ অপোজিশনের, সেখানে বিজেপির তো কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। সাংবাদিক বৈঠক হচ্ছে বিজেপির, পাশে একজন শুভেন্দু নেত্রীকে নিয়ে অধিকারী বসে। তো বিরোধী দলনেতার লেটার হেডেই
দিয়েছেন চিফ চিঠি। মিনিস্টারের উত্তর তো লিডার অফ অপোজিশনেরই দেবার কথা, এটা তো বিজেপির কোনো নেতা দেবার কথা না। কিন্তু আমি একটু অন্য প্রসঙ্গে আসছি। প্রথম সেকশনে প্রদীপ্ত মতুয়াদের কথা বললো, এই নিয়ে তোমার সঙ্গে আমার এখানে মানে এই শোতেও আলোচনা হয়েছে। মতুয়াদের কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং কলকাতায় বসে প্রেস কনফারেন্সে, তোমাদের লোকও ছিল সেখানে, তোমাদের রিপ্রেজেন্টেটিভও ছিল, আমি নিজেও পরিষ্কার ছিলাম। বলে আমি তুমি, ও নিজেও আচ্ছা ছিলাম। সেটা তো আমি দেখতে পাইনি। ওকে, তো মৌপিয়া নিজেই ছিলে। তো এখানে পরিষ্কার উনি বলেছেন যে কোনো মতুয়া, কোনো হিন্দুর কোনো রকম কোনো অসুবিধা হবার কথা নয়। আর মতুয়াদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি বলছি, যবে থেকে সিএএ হয়েছে তবে থেকে কিন্তু আমরা আমাদের তরফ থেকে অসংখ্যবার বলা হয়েছে, শান্তনু ঠাকুর ইনফ্যাক্ট অ্যাপে ডেমনস্ট্রেটও করেছে যে অ্যাপটা ইউজ করুন, সিটিজেনশিপ হয়ে যাবে। কিন্তু তখনও মমতা ব্যানার্জি স্বভাবসিদ্ধ মিথ্যে কথা বলেছিল যে না, সব নষ্ট হয়ে যাবে, সমস্ত মতুয়া যোজনা প্রসঙ্গে নষ্ট হয়ে চন্দনদার যাবে। কাছে আসবো। একটা লাইন শুধু, এই আমি কিন্তু আবারও আপনি বলছি, দায়িত্ব নেবেন যারা তো, যারা ফিল আপ শতরূপা করেছে দি। মানে অ্যাপে করেছে তাদের একটু কিন্তু নোট করে রাখুন, আজকে date time জবে সময়। এসছে তারা মানে রেট্রোস্পেক্টিভে তারা সিটিজেনশিপ পাবে। সেই জন্য এই যে রাজ্যের যোজনা বা অন্য কোনো রকম কিছু লস হওয়ার কোনো প্রশ্নই নেই। ওরা যেদিন এসছে ভারতবর্ষে, যে বছরই এসে থাকে সেই বছর থেকে তারা চন্দন, এক সিটিজেন হয়ে যাবে। আমার কাছে ডেফিনেশন ইজ ভেরি ক্লিয়ার। দেখ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে আমি পারপ্লেক্সড হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, এক, তারা এখানে এসছেন, আমাদের কিন্তু রিফিউজি সনদে আমাদের কিন্তু আমরা সই করিনি। ইনফ্যাক্ট উই ক্যানট কল দেম রিফিউজি। অ্যাট দি সেম টাইম তাহলে থাকলো অনুপ্রবেশ, তাহলে ওরা কারা? এটা শরণার্থী। ইনফ্যাক্ট আমাদের শুধু তাই না, তাদের ভোটেই আমি কিন্তু অদ্ভুত শান্তনু ব্যাপার, ঠাকুর বা জগন্নাথ সরকার জিতেছেন। অ্যাবসলিউটলি অদ্ভুত ব্যাপার। এখন ডিনার, না, সেটা তো কেউ অথচ deny করছে না। তখন তারা ভোটাধিকার পাচ্ছেন, তখন তারা ভোটে জিতছেন। শান্তনু ঠাকুরকে দেখলাম উনি সিএ ফর্ম ফিল আপ করছেন। কেন, কি কারণে? উনি কি ডিক্লেয়ার করছেন নিজে যে উনি ভবিষ্যতের নাগরিক হবেন? Citizenship যদি তাই Amendment হয়, Act ভবিষ্যতের তো কোনো প্রশ্নই নেই এখানে। he is a না, minister, just he যারা is শরণার্থী violating, আছে, he is a minister, তাদের he is violating, continuous ভুল শুধু বোঝাচ্ছে। একটা সম্মানজনক বাস্তব চরিত্র citizenship শতরূপা, dogma ভুল না, না, বোঝাবার এইটাই রাজনীতি বাস্তব। এটাই। এ- এর থেকে বড় ভুল বোঝানো না, কি এক একজন সেকেন্ড, জাহাজ আচ্ছা, প্রতিমন্ত্রী, মোটেই না। তিনি দায়িত্ব সিএ নেবেন। ফর্ম সই এক করে সেকেন্ড, কি এতদিন indication ধরে দিচ্ছেন? What এক is the সেকেন্ড, signal? এক সেকেন্ড, Simple thing. সব্যসাচী কিছু বলছেন, সব্যসাচী। দেখুন, বিজেপির প্রতিনিধি হিসেবে শতরূপাদিকে এই দায়িত্ব নেবেন? এই যে 2 কোটি মতুয়ার নাম যদি বাদ যায় বাদ এবং যাবে না তো। তারপর যখন এই সমস্ত হয়ে যাবে, 2 কোটি মতুয়াকে যদি এরকম করে নোটিশ ধরায় ফরেনার্স অ্যাক্টে বা পাসপোর্ট সব্যসাচী, থেকে, হ্যাঁ। অথবা আপনাদেরকে আপনার বিরুদ্ধে এই ধারায় মামলা হবে, তখন কি শতরূপাদি বা পশ্চিমবঙ্গ বিজেপির নেতা যদির নেত্রীরা কথা দায়িত্ব তো নেবেন? নদীতে। অমিত শাহ কিন্তু দায়িত্ব নেননি। না, না, যারা না, press যদির conference কথা, টা আরে আর কে মিলিয়ে নেবে? শুনেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কি তো নেবে করতে হবে? এই যে citizenship-এর শতরূপাদি দায়িত্ব। একটি শব্দ বলে ফেললেন না, যদির কথা নদীতে, সব্যসাচী, এই Retrospective effect. ঘটনাই ঘটবে না। রেট্রোস্পেক্টিভ এফেক্ট, এই কথাটা আপনি বললেন, অমিত শাহ বলেননি। অমিত শাহ বলার ক্ষমতাও নেই। না, না, কারণ উনিই অমিত শাহ বলেছেন, যদি উনি বলেন, তার মানে বলেছেন অমিত বলেই শাহকে আমি বলছি। ডিনাই আমি করতে হোম হবে। মিনিস্ট্রিতে নই এখনো। 2019 তোমরা বললে হয়তো কোনোদিন পৌঁছে যাব। আপনি শুনুন, কিন্তু এই মুহূর্তে আমি 2019 নই। সালের নাগরিকত্ব সংশোধনী মাননীয় আইন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তাকে অস্বীকার করতে হবে। citizenship নিয়ে ultimate অমিত শাহ একটা যদি কথা আজকে বলে বলেন গেছে, সেটা তো retrospective effect মানতেই দেবেন, হবে। তাহলে আপনাদের এই সমস্ত আইনকে ভদ্রলোককে অস্বীকার পছন্দ করতে নাই হবে। হতে পারে, কিন্তু ওটা after একজন all, মন্ত্রী he হিসেবে is ওনার বলার Minister of অধিকার Home নেই। Affairs। তার আমি আসবো, এক কথাটাই সেকেন্ড, এটা এক মানবে। সেকেন্ড, সব্যসাচী, এক সেকেন্ড আসবো আমি। হ্যাঁ, ওই শতরূপার জন্য কাছে তো আসবো। আপনারা তাকে আসবো, রাজা please। রাজা মনে করছেন। আসবো, কিন্তু please। ভারতবর্ষে তো এখনো পর্যন্ত একটা সংবিধান আছে, আরে পার্লামেন্ট আছে, সাংবিধানিকভাবেই তো আইন আছে। এটা আসবো, হয়েছে। please, এক সেকেন্ড। যেটা Will of the আগে people. সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ছিল, সেটা পার্লামেন্টের থ্রু হয়ে কিন্তু সিটিজেনশিপ এক সেকেন্ড, আমি আসবো, অ্যামেন্ডমেন্ট সব্যসাচী আসবো, আসবো। শতরূপা, আমার প্রদীপ্তর কাছে এখানে প্রশ্ন, যে প্রদীপ্ত, আমরা দেখলাম যে আজকেও মুখ্যমন্ত্রী তিনি ভ্যানিশ কুমার হিসেবে সম্বোধন করলেন গণেশ কুমারকে। আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে গণেশ কুমার আঙুল তুলেছিলেন, তিনি তাকে সমঝে দিয়েছেন যে তিনি মনোনীত, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিনিধি দলের অন্য সদস্যরা তারা নির্বাচিত। এরকম একটা আবহ যখন চলছে, যখন স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি তীব্র শ্লেষ ঢালছেন ভ্যানিশ কুমার বলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি কি এই বিষয়টা নিয়ে নির্দিষ্টভাবে এবং কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হচ্ছে যে এবার মমতা ব্যানার্জি যাবেন, সেখানে দাঁড়িয়ে সত্যি কি এই চিঠি, তার পরিপ্রেক্ষিতে আলোচনা ইত্যাদির একটা সুষ্ঠু আবহ রয়েছে? না, সুষ্ঠু আবহ তো রাখছে না, সমস্যা তো এখানেই যে কে রাখছে না? ইতিমধ্যে বলতে দাও। দেখা যাচ্ছে যে
আমাদের যা যা দাবি ছিল সেই দাবিগুলো কম বেশি কংগ্রেসেরও দাবি, সেই দাবিগুলো কম বেশি সিপিএম এরও দাবি, এবং ওরাও আগের থেকেই মাঠে আছে, প্রথম থেকেই ওরাও মাঠে আছে, কেউ আগে কেউ পরে, ব্যাপারটা সেরকম নয়। এই দাবিগুলো যখন আমরা করছি তখন যদি সেই দাবিগুলো জনগণের স্বার্থে তুমি গ্রহণ না করো, তুমি যদি তার রেসপন্সিভ না, মানে তুমি যদি রেসপন্সিভ না হও, তখন তো স্বাভাবিক একটা আবহ থাকবে না। আজকে আমি জানি না, আমি দেখছি, আচ্ছা হবে কিনা ভাবছি, এই জাতীয় কথা আর প্রমিস করা। দিদি যেমন বললো যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছেন নাগরিকতা নিয়ে, তাই দিদি বলছেন রেট্রোস্পেক্টিভ এফেক্ট। দিদি তুমি দেখিয়ে দাও তো যে তোমার কাছে তো পুরো ভিডিওটা আছে, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয় বলে দিয়ে গেছেন যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট নাগরিকরা পাবেন, এরকম কোথাও বলেননি। ফলে এই জায়গায় দায়বদ্ধতার প্রশ্ন আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি করছো দিদি, কিন্তু আমাদের বক্তব্য খুব সাধারণ ছিল যে তোমরা করেছো, আমরা মানছি তোমরা করেছো, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সেটার উপরেই যে জিনিসটা চলছে। আমি কথাটা কি বলছি বোঝো, তুমি বলেছো রেট্রোস্পেক্টিভ এফেক্ট, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই শব্দটা বলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে থাকে কোনো মতুয়ার কোনো চিন্তা করার কারণ নেই, সেজন্য আমি বিজেপির স্পোকসপারসন হয়ে তুমি ঠিক বলেছো, আমি বলছি তুমি ঠিক বলেছো, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেননি আমাকে এটা বলতে বাধ্য করা হচ্ছে। প্রদীপ তো আমার উপর চেঁচিও না, প্রত্যেকটা আচ্ছা থামো, আচ্ছা ঠিক আছে থামো। আমি যেটা বলছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে সেইটাই ইলাবোরেট করে আমি বলছি, কারণ তোমরা থেকে থেকে শান্তনু ঠাকুর কি বলেছে, অমুক কি বলেছে, মুখ্যমন্ত্রী কি বলছে টেনে আনছো। আমি একটা লাইনেই বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে হোম মিনিস্টার, তো সে ডিসাইড করে যে এই যে অ্যাপটা, এটা কিন্তু প্রসিডিউরাল, যদি অ্যাপে ঢোকো তখনই পরিষ্কার করে বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ, মানে যে মানুষটা অ্যাপ্লাই করছে সে যেদিন ঢুকেছে সেদিন থেকে যে বিভ্রান্তি রয়েছে এটা স্বয়ং শান্তনু ঠাকুরও জানেন। এক সেকেন্ড আসবো প্লিজ, আমি এই প্রসঙ্গের বাইরে আমার প্রদীপ্তর কাছে জিজ্ঞাসা, যে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে আসলে ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিতে চাইছো তোমরা, যে কারণে তোমাদের এই ডেসপারেশন, যে কারণে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী, যে কারণে মুখ্যমন্ত্রী নিজে প্লিট করবেন বলছেন, যে কারণে মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন। এই ভুয়ো ভোটারদের নিয়েই তো 2024 সালে ভোট হয়েছে, যদি শুভেন্দুদা ঠিক বলে থাকেন। আর সেই ভুয়ো ভোটারদের নিয়েই তো তাহলে শান্তনু ঠাকুর জিতেছেন, আমার প্রধানমন্ত্রী জিতেছেন। তাহলে ভুয়ো ভোটার যদি থেকে থাকে, তাহলে তার লাভ তো বিজেপি সমান্তরাল 12টা আসনে পেয়েছে। এ কি ধরনের কথা? তখন তো বলেনি যে ওই 12টা আসনে ভুয়ো ভোটাররা জিতেছে। তাহলে আপনি যখন কথা বলছেন, কথা তো যৌক্তিক কথা। এবার আমার আমি বলছি থামানোর জন্য আমরা কি, এই যে বলছে সিপিএম যে তৃণমূল কংগ্রেস নাকি সব থেকে বেশি সাহায্য করেছে সরকার হিসেবে, এবং দেখা যাচ্ছে ম্যাপিং এর ক্ষেত্রেও সব থেকে বেশি তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে আছে, এবং সব থেকে আগে বিএলওদের কাজও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। অসুবিধা কোথায় হচ্ছে? এইখানেই তো প্রশ্ন। অসুবিধা হচ্ছে সেই সকল মতুয়াদের যাদের জন্য তোমরা ক্যাম্প করেছো। তাহলে ক্যাম্প করেছো কেন দিদি? যদি রেট্রোস্পেক্টিভ এফেক্টই তোমরা দিয়ে থাকো, তাহলে ক্যাম্প করার দরকার ছিল না। মানুষগুলোকে এইখানে তাহলে সেটা আগে 19 সাল থেকে এখন অবধি হলো না। চিৎকার করো, আমি কিন্তু চিৎকার করছি না। সিএবি থেকে সিএএ যখন হয়েছে তখন অ্যাপ, শতরূপা তুমি যেটা বললে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত সারপ্রাইজিং। অর্থাৎ তুমি বলছো, এক সেকেন্ড, অর্থাৎ তুমি বলছো যে তোমরা মতুয়াদের কনভিন্স করতে পারোনি, তৃণমূল কংগ্রেস ভুল বুঝিয়ে দিয়েছে। বেশ অনেক, আমি ধরে নিলাম তৃণমূল কংগ্রেস ভুল বুঝিয়ে দিয়েছে, তার মানে তার পরিসরটা সেই পরিসর থেকে দেওয়া হয়েছে। পুরো মতুয়া কমিউনিটি কিন্তু এই কনফিউশনের মধ্যে নেই। আমার কাছে এই মুহূর্তে ডেটা নেই, কিন্তু অসংখ্য মতুয়া কমিউনিটি যারা আমাদের ওপর বিশ্বাস রেখে তখন অ্যাপে ঢুকেছিল, তারা কিন্তু এখন নরমাল সিটিজেন, এবং তাদের ভোটার নিয়েও কোনো সমস্যা পড়ছে। আমি তো বললাম আমার কাছে এই মুহূর্তে ওয়ান অফ দ্য ইস্যুস এবং খুব ভাইটাল ইস্যুস, যাদের এই যে কি মমতা বালা ঠাকুর এর মাধ্যমে যাদের বোঝানো হয়েছে তারা দেয়নি, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপে তারা অ্যাপ্লাই করেনি, তাদেরও আমরা হেল্প করার চেষ্টা করি। পরিষ্কার একটা কথা বলি, এসআইআর কে ঘিরে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা বেঞ্চ তৈরি হয়েছে, কংগ্রেসেরও একটা বেঞ্চ আছে উইথ দ্য এক্সপার্টস। এবং ইন্টারেস্টিংলি আমরা এখানে অন্তত 12 থেকে 14 বার দেখা করেছি ইলেকশন কমিশন আমাদের রাজ্যের ক্ষেত্রে। আমরা প্রত্যেকটা একদম প্রথম দিন যেদিনকে চালু হয়
সেদিনই আমরা ডেমনস্ট্রেট করেছিলাম, তাদের কাছে প্রপোজ করেছিলাম কোথায় কোথায় ফল্টি হতে পারে। পরবর্তী সময় মোস্টলি সেটা প্রমাণিত হয়েছে যে দিস ওয়ার দি ফল্টি লাইনস। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি যখন ইন্টারপ্রিটেশন করি, আমরা এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি যে যখন মতুয়াদের দিয়ে রাজনীতিটা করা হচ্ছে, তখন রাজনীতিটা কেন বলছি রাজনীতি করা হচ্ছে, মূলত এখানে মতুয়ার কোনো প্রসঙ্গই থাকার কথা না, রাজবংশীর কোনো প্রসঙ্গই থাকার কথা না। আজকে মতুয়া রিফ্লেকশনে তুমি রাজবংশীদের দেখো, সেটাকেও তো ডিনায়াল করবে নাকি, সেটাকেও কি অ্যাভয়েড করবে নাকি? আজকে অনন্ত মহারাজ তো আমার লোক নন, তিনি সরাসরি কি স্টেটমেন্ট করছেন। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারছি, যদি রাজনৈতিক ইকুয়েশনটা এসআইআর এর একটা কাজ হয়, আর সেন্ট্রাল ইলেকশন কমিশন যদি তাকে গুটি হিসেবে কাজ করেন, আর বারবার বিরোধী দলনেতার বডি ল্যাঙ্গুয়েজ যদি প্রমাণ করে যে এইখানে আমরা এইভাবেই চালাবো, অথচ প্র্যাকটিক্যাল রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। অর্থাৎ বিরোধী দলনেতা যখন 1,20,00,000 কথা বলেন, তখন 58 লক্ষ ইভেন বিলো দি হাফ নেমে আসে। প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে প্রসেসের। যদি প্রসেস রং হয়, 58 লক্ষ না 58 কোটি, নট এ কোয়েশ্চেন। কোয়েশ্চেন ইজ প্রসিডিউরাল, কি মেজার্স করা উচিত ছিল যেখানে ফেল। যেখানে প্রশ্ন যে সব্যসাচী, এই যে প্রসিডিউরাল যে ইস্যুসগুলো, সেগুলো নিয়ে ডেফিনেটলি একাধিক প্রশ্নের অবকাশ রয়েছে। এবং তুমি যেমনটা রাইটলি বললে যে সুপ্রিম কোর্ট ডেফিনেটলি একাধিকবার এই যে সময় যে এক্সটেন্ড করা, সেই রকম নির্দেশ দেওয়া সত্ত্বেও আমরা যদি দেখি যে বিহারে এসআইআর এর ক্ষেত্রে অর্থাৎ এসআইআর স্থগিতের নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি এখনো পর্যন্ত। এসআইআর আমরা সেকেন্ড ফেজ যে হিয়ারিং এর যে পর্ব সেটা দেখছি, এবং সেটাও বেশ কয়েকদিন তার অতিক্রান্ত। এরকম জায়গায় দাঁড়িয়ে সত্যিই কি মনে হয় যে সুপ্রিম কোর্টের কাছ থেকে এসআইআর স্থগিতের মতো কোনো নির্দেশ আসতে পারে? সব্যসাচীর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আবারও যোগাযোগ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো প্লিজ। এটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে নির্বাচন কমিশনের ক্ষমতা, যেটা সুপ্রিম কোর্ট পারতেন বা এখনো পর্যন্ত করেননি, সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম এবং লিঙ্কিং। এইখানে আমাদের আপত্তি। এনুমারেশন ফর্ম ফিল আপ করে কিছু তথ্য চাওয়া হচ্ছে, আর লিঙ্কিং করতে হচ্ছে 2002 ভোটার লিস্টের সঙ্গে। এই দুটোর কোনো নিদান ছিল না। এই দুটি প্রশ্নে সুপ্রিম কোর্ট সেদিন শুনেছিলেন। বিহারের এসআইআর প্রক্রিয়া হয়েছে, ফাইনালি শুনবেন এবং ফাইনালি ডিসাইড করবেন। এবং সুপ্রিম কোর্টকে এই ডিসিশন নিতে হবে যে এই লিঙ্কিং করাতে নির্বাচন কমিশন আদৌ পারেন কিনা। এই যে নির্বাচন কমিশন দাবি করছেন যে ভারতের যে স্বরাষ্ট্র মন্ত্রকের যে কাজ, ওই কাজটা তারাই করে দেবেন, এই কাজটা তো নির্বাচন কমিশনের জন্য সংবিধান বরাদ্দ করেননি, বা আমাদের দেশের অন্ততপক্ষে নাগরিকত্ব আইন তো সেটা বরাদ্দ করেন। এই কাজ করার কথা স্বরাষ্ট্র মন্ত্রকের। এখন এটার বিষয়ে তো সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে। ফলে আপাত দৃষ্টিতে যদি আমি বলি যে অন্তর্বর্তীকালীন রায় পাবো কি পাবো না, আমার ধারণা সম্ভাবনা কম। এখন ফাইনালি সুপ্রিম কোর্ট এই আইনি পয়েন্ট শুনছেন, এবং রাজ্যভিত্তিক যে সমস্ত সমস্যা আছে স্টেট স্পেসিফিক, যেমন কেরালায় উৎসব ছিল, লোকাল নির্বাচন ছিল কেরালার ক্ষেত্রে, সেই কারণে ওরা টাইম একটু বাড়ানোর জন্য বলেছিলেন। তামিলনাড়ুর ক্ষেত্রে ওদের উৎসব চলছিল, ফসলের সময়, সেই সব কারণে ওরা সময় চাইছিলেন। এগুলো রয়েছে। আর একটা বড় প্রশ্ন, সেটা আসামে এসআইআর হয়নি, তাহলে কি এসআইআরটা কি এনআরসি? আসামে এনআরসি হয়েছিল বলে বলছেন এসআইআর করিনি, তাহলে কি বাকি জায়গায় আর এনআরসি হবে না এসআইআর এর পর? এগুলো অনেকগুলো বিতর্ক, অনেকগুলো প্রশ্ন আছে। এর সঙ্গে একটা টেকনিক্যাল ইস্যুস রয়েছে বড়, যে কোন তথ্য আসবে, কোন তথ্য যাবে, কোন তথ্য দিতে পারেন ইলেকশন কমিশন, এই তথ্য ম্যাপিং কিভাবে করবেন, ডেটা প্রাইভেসি কি করে থাকবে, এই সব বিষয় এখন সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং। ফলে এখনো এই আলোচনা করার যে আলটিমেট ফাইনাল ইলেকটোরাল রোল সেটা প্রকাশিত হওয়ার যে ডেট, যে এক্সটেন্ডেড হওয়ার পর যে ডেটটা, অর্থাৎ 14 ফেব্রুয়ারি, কি মনে হয় যে আমরা সেদিন ভোটার লিস্ট, যে চূড়ান্ত ভোটার লিস্ট, সেটা পাবো? আমরা তো নির্বাচন কমিশন যে এখনো পর্যন্ত কম্পিটেন্ট আছে এটা বিশ্বাস করতে ভালো লাগবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের নির্বাচন কমিশন গত কয়েক মাস ধরে যে অ্যাটিটিউড দেখিয়েছেন, তাতে তাদের কম্পিটেন্সটাই প্রশ্নের সামনে চলে এসেছে। কিন্তু এটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমারই ভালো লাগবে, কারণ সংবিধানে বর্ণিত একটি স্বশাসিত সংস্থা প্রকৃত স্বশাসিত সংস্থার পরিচয় দেবে। কারণ দিস ইজ নট দি ইলেকশন কমিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইট ইজ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই ফারাকটুকু
সরকারের নির্বাচন কমিশন নয়, ভারতের নির্বাচন কমিশন। সত্যি তুমি মনে ভারত করো আর সদরূপা সরকারের যে মধ্যে, ভারত আর ভারত 14 সরকারের ফেব্রুয়ারির মধ্যে যে একদম ফারাক আছে, নির্ভুল নির্বাচন কমিশন যদি এটা বুঝতে নিখুঁত পারে, ইলেকটোরাল লিস্ট, চূড়ান্ত ইলেকটোরাল লিস্ট, ইলেকটোরাল রোল সেটা প্রকাশিত হওয়া সম্ভব, ভোটার না লিস্ট সেটা হবার তো কিছু নেই, একদম শিডিউলে চলছে এতদিন ধরে। প্রদীপ্ত যেটা বলছিল যে একমাত্র তৃণমূল মাঠে আছে কিরকম সেটা আমরা দেখতে পেয়েছি। ম্যান মার্কিং করা হয়েছে, তাদের একেবারে ঘাড়ের ওপর ধরে করা হচ্ছে। যাই হোক, যাই করেছে 99% তো কাজ হয়, 97% বোধহয় ওরা বলছে ম্যাপিং ইজ কমপ্লিট। এবার যেগুলো হিয়ারিং হচ্ছে এরপরে আরেকটা প্রভিশনাল লিস্ট বেরোবে। আমার মনে হয় এভরিথিং ইজ অন শিডিউল, এবং এত নাকি কোঅপারেট করেছে পশ্চিমবঙ্গ সরকার, তো সেজন্য না হবার তো কিছু নেই, মানে ওরাই বলছে, আমরা তো বলি। এই যে একদম না শুরু হবার তো থেকে কিছু নেই। ডোর টু ডোর শুরু হওয়া থেকে বিএলওদের ঘিরে বিক্ষোভ থেকে শুরু করে আমরা দেখলাম যে রোল অবজারভার তিনি ফলতায় তাকে বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে, রিসেন্টলি মগরাহাটে মুখোমুখি হতে হয়েছে, এবং সেখানে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে, তার গাড়ি আক্রমণ করা হয়েছে, তার গাড়ির লং ভাঙচুর হয়ে গেছে। এগুলোর প্রয়োজন কি ছিল? যদি সত্যি আর প্রপার আদালতের পথ থাকে, আলোচনার পথ থাকে, যে কারণে চিঠির পর চিঠি বা অ্যাপয়েন্টমেন্টের পর অ্যাপয়েন্টমেন্ট, এগুলোর কি প্রয়োজন? দেখো, যে ব্যতিক্রমী এই ধরনের জনরোষ দেখা গিয়েছে, সেই ব্যতিক্রমী জনরোষ তৃণমূল কংগ্রেস সমর্থন করেন, এটা খুব পরিষ্কার, এবং আমাদের নেতারাও সেটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। আমাদের প্রশ্নটা কি হচ্ছে? আমাদের প্রশ্নটা খুব সিম্পলিফাইড, যে একদিকে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, অসীম সরকার, জগন্নাথ সরকার, অনন্ত মহারাজ, সো অন সো ফোর্থ, তাদের যে বক্তব্য, সেইটা তো আমাদের বক্তব্যের সঙ্গেই যাচ্ছে। কই বিজেপি তো সেখানে সেটাকে সাবস্টেন্সিয়েট করতে পারছে না, বা তার বিরোধিতাও করতে পারছে না। একটা স্টেটমেন্ট বিজেপির কোনো নেতা এদের বিরোধিতা করেছে, সেটা দেখিয়ে দিক, আমি শান্তি পেয়ে যাব। আমাদের যে বক্তব্য কিছুক্ষণ আগে বললো যে সব্যসাচীদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছিল, তো ভারত সরকারের নয়, এটা ভারতের ইলেকশন কমিশন, সেম কথা ইকো করছে এখানেও। আমাদের বক্তব্য ছিল যে আমরা ইলেকশন কমিশনকে কম্পিটেন্ট মনে করতে পারছি না। 324 ধারা বলে, যেভাবে সংবিধানের 324 ধারা বলা হয়েছে একটা নিখুঁত ইলেকটোরাল রোল, আমরা সেটারও কিছু পাচ্ছি না। ডিজিটালি অ্যাক্সেস নেই দিদি। আজকে ডিজিটাল ইন্ডিয়ার পিছনে এত লক্ষ কোটি টাকা আমাদের ভারত সরকার 2014 সালের পরে খরচ করেছে, একটা ইসিআই ডিজিটালি অ্যাক্সেস করতে পারছে না যে কিভাবে আমরা ইলেকটোরাল রোলটাকে সার্চ করব। ফলে প্রবলেমটা তো মাল্টি লেয়ার ছিল। সেই মাল্টি লেয়ার প্রবলেমে আজকে তোমরাই দেখাচ্ছ যে সাধারণ মানুষ, ইভেন স্বপন মজুমদার, সেই স্বপন মজুমদারকে কিভাবে ডাকা হচ্ছে। 2002 সালে তাদের লিস্টে নাম নেই। বিহারের জন্য একরকম আইন, বা পশ্চিমবঙ্গের জন্য একরকম আইন, কিন্তু সংবিধান তো সকলের জন্য সমান। তাহলে ফেডারেল কমিউনিকেশন যদি হয়, তাহলে ফেডারেল ব্যবস্থা হয়। লাস্ট কথা যেটা সব্যসাচী থেকে মনে করাবো, সব্যসাচী দাদা বললো যে এতদিন তৃণমূল কংগ্রেসের ঘুম ভাঙেনি বা সরকারের ঘুম ভাঙেনি। সব্যসাচীদা যেটা মিস করে গেল, ওর কথাতেই পরিষ্কার হয়ে গেল পরবর্তীকালে, যে বাকি দুটি সরকার যারা আবেদন করেছে, তারা বলছে হয় উৎসব নয় ইলেকশন। তারা কিন্তু প্রক্রিয়ার বিরোধিতা কেউ করেনি, সময় চেয়েছে। তৃণমূল কংগ্রেস প্রক্রিয়ার বিরোধিতা করে বারবার চিঠি বলতে একটু উত্তর দিই। না, জনরোষ নাকি ওরা পছন্দ করে না, অথচ জনরোষ এমন হয়েছে সব জায়গায়, কিন্তু সেম প্যাটার্ন। সে তুমি শেখ শাহজাহানকে ধরতে যাচ্ছে যখন সিবিআই, কি আজকে যাকে ধরতে গেছে কিনা মুসাফুসা কি নাম তার, এবং তুমি মুরুগানের কথা বলে, সেম প্যাটার্ন। এবং সেই সেম প্যাটার্ন কিন্তু অভিষেক ব্যানার্জিকে দিল্লিতে গিয়ে হুঙ্কার ছেড়ে দিল, উনি কেন আমার ওপর আঙুল তুলে কথা বলেছে। মানে দের ইজ এ ওয়ে, কিন্তু যাই হোক, এটাই জনরোষ, এটাই প্যাটার্ন। এবং আমি বারবার এক কথা বলছি, অসংখ্য মন্ত্রী, অসংখ্য জনপ্রতিনিধি যা ইচ্ছে তাই বলতে পারে, তার সমস্ত উত্তর একটা লাইনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুরো একেবারে উত্তর দিয়ে দিয়েছে। এরপরেও যদি তৃণমূল উত্তর খোঁজে, তাহলে ওই উত্তরই খুঁজতে থাকবে, এবং ওই যেরকম মুখ্যমন্ত্রী নাকি যাচ্ছে প্লিড করতে, যাক। আর ডিজিটাল অ্যাক্সেস, প্রত্যেকে ডিজিটাল অ্যাক্সেস করতে পারছে, প্রত্যেকে পাচ্ছে। তুমি করো এক্ষুনি ইসিআই খোলো, তুমি পেয়ে যাবে। কিন্তু তৃণমূল কেন পাচ্ছে না, সেটা তো একটু, তাহলে তাদের একটু নেটওয়ার্কটা একটু দেখা দরকার। এভরিবডি, কিন্তু শতরূপা এতগুলো মানুষ যে এসআইআর আতঙ্কে আজ সুইসাইড করলেন, তৃণমূল আছে না, একাধিক সুইসাইডের ঘটনা ঘটেছে, সুইসাইড নোট উদ্ধার হয়েছে, কেউ কারো হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটেছে, বিএলওরা অসুস্থ হয়েছেন, বিএলও আত্মহত্যার ঘটনা ঘটেছে, সবকটা কি ডিনাই করতে পারো? কোভিডে যে মৃত্যুগুলো হয়েছিল সেগুলো তো কোমরবিডিটিতে হয়েছিল, যেগুলো তো আদৌ কোভিডে হয়নি। ডেঙ্গুর মৃত্যুগুলো তো তুমি বলছো, এত বড় কথা বলছো যে না, এটা কোমরবিডিটি। এক সেকেন্ড, আমি বলছি না, আমি শুধু বলছি যে ডেফিনেটলি প্রত্যেকটা মৃত্যু দুঃখের,
প্রত্যেকটা সেন্সিটিভলি রিয়্যাক্ট করা উচিত, কিন্তু তৃণমূলের যা ট্র্যাক রেকর্ড, যেখানে আদৌ ভোট কোনো একটা মৃত্যুকৃত মানুষের হয় না, গণতান্ত্রিক অধিকার। এটা তো হতে পারে না। এতগুলো মানুষ একটা ডেফিনেটলি ইলেকশন প্রসিজারে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে এক তাদের মিনিট। ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে, চারটে কিন্তু তার জিনিস জন্য ছিল না। বাকি যদি কেউ মারা যান সেটা কোমরবিডিটি। চারটে কন্ডিশন ছিল এই এসআইআর থেকে বাদ দেবার। আমি বারবার বলেছি ডেড ভোটার বাদ যাবে। সে মুখ্যমন্ত্রী যতই নাচুক যে কবর থেকে তুলে মৃত ভোটারকে এখানেই ঢোকাতে হবে, চন্দন এবং অভিষেক ব্যানার্জি তিনটে আমি ভূতকে একটা নিয়ে কথা করে। বলি, সৌরভ। আমি জাস্ট একটা লাস্ট সেন্টেন্স প্লিজ। এই যে 4 রকম ক্যাটাগরিতে যে হয়েছে, সেটাতে মোস্ট আনফরচুনেট যে আর কি 58 জন কজন মারা গেছে পোস্টাল ভায়োলেন্সে, যখন এদের পিটিয়ে কুপিয়ে মেরেছিল তখন কিন্তু তৃণমূল ডিনায়ালে ছিল। এক মিনিট সব্যসাচী, এক মিনিট। ইন্টারেস্টিং ফ্যাক্টটা কিন্তু একটু অন্য জায়গাতে। আমি তোমাকে একেবারে শুরুতে যেখানে বলি যে আজকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গাতে এভিডেন্সিয়ালি, অস্বীকার করে লাভ নেই, ডেমোক্রেসির জায়গায় মোবোক্রেসি চলে। আমি বারবার বলি যে বিএলওরা আক্রান্ত হচ্ছেন, তার জন্য আমরা প্রতিবাদ করেছি, এবং শুধু তাই না, সেন্সিটিভলি তুমি দেখে নেবে ইলেকশন কমিশনারের কাছে আমরা জানিয়েছিলাম কি কি বিপদ হতে পারে, আপনারা কি অ্যাকশনস নেবেন আগে থেকে। ওদের সাথে আমাদের সরাসরি কথা হয়েছে এবং আমরা ডেমনস্ট্রেট করেছিলাম এখানে কোনো সন্দেহ নেই। অ্যাট দি সেম টাইম একটা জিনিস বুঝতে হবে, যে প্রশ্নটা আজকে সব্যসাচী তুলছে একেবারে স্পেসিফিক, এবং সেই প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন কমিশনের ইম্পার্শিয়ালিটি নিয়ে কোশ্চেন তুমি তুলবে না কেন? বিকজ ইলেকশন কমিশনার ইজ সিলেক্টেড, ইলেকশন কমিশনার ইজ শিডো সিলেকশন, ওটা অন্য কোনো কারণ ছিল না। বিরোধী দলনেতা সেখানে উপস্থিত থাকেন না সেই সিলেকশনে। কেন থাকেন না? কারণ 2:1 অলরেডি জিতে আছেন উনি, প্রধানমন্ত্রী এবং একজন ক্যাবিনেট মিনিস্টার। এইটা যদি একটা স্বয়ংশাসিত সংস্থার স্বয়ংক্রিয়তার নিদর্শন হয়, তাহলে দুর্ভাগ্য গণতন্ত্রের। এটা কখনোই গণতন্ত্রের প্রসেস হতে পারে না। প্রদীপ্ত, একদমই তাই। আমরা গণতন্ত্রের প্রশ্নে মানুষের ভোটাধিকার রক্ষার কথা বলছি। আবারও বলছি দিদি, যে ভোটের মাধ্যমে আমাদের বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার চলছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেদিন ঠিক বলেছিলেন যে এত ভুয়ো ভোটার, এত অনুপ্রবেশকারী ভোটার, তাহলে তাদের ভোটটা নিয়ে তো তুমি সরকার চালাও, তাহলে সেই সরকার থেকে তুমি পদত্যাগ করো, পদত্যাগ করে তোমার মতন করে রাষ্ট্রপতি শাসন জারি করে তুমি এসআইআর করো না, কেউ তো তোমায় বারণ করছে না। কিন্তু তোমার কাছে তথ্য কোথায় যে 58 লক্ষ যে মানুষ, কেউ মারা গেছে, কেউ শিফটেড হয়েছে, কারণ অন্য রাজ্যে নাম আছে, সো অন সো ফোর্থ, তাহলে তাদের মধ্যে থেকে বাদ দিয়ে তুমি একটা ফ্রেশ ইলেকটোরাল রোল যদি বানাতে নাই পারো, তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ 324 আর্টিকেল? সব্যসাচী। দেখুন, আমি আবার বলছি যে নির্বাচন কমিশনের ভূমিকা এবং আমাদের দেশের বর্তমানে যারা শাসক দল তাদের ভূমিকা, দুটোকে আমি আলাদা করেই দেখি। দেখার পরেও দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। এসআইআর প্রক্রিয়ায় অনেক বেশি করে সরকারকে আবার আটকে গেছে। একটু wait। সব্যসাচীর সঙ্গে আমাদের যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সময় একদম শেষ। তার আগে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্তত 26টি পদে সেখানে রদবদল হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি রিয়ার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব। আমরা যেটা জানতে পারছি যে অন্তত 26টি পোস্টে বড়সড় রদবদলের ইনফরমেশন আমাদের কাছে আসছে। কিছুক্ষণ আগেই যে আজকে অর্থাৎ 5 তারিখ যে অর্ডার ইস্যুড হয়েছে, রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বিস্তারিত জানবো। রিয়া। মৌপিদি, তোমাকে জানিয়ে রাখবো যে 23 জন আইপিএস এবং 3 জন ডব্লিউবিপিএস অফিসারের রদবদল, বড়সড় রদবদল বলা যায় এটা, কারণ 26 জনের একসঙ্গে রদবদল। এবং যেটা উল্লেখযোগ্য, যেটা দেখা যাচ্ছে যে বিধাননগর পুলিশ কমিশনারেটে বেশ কিছু অফিসিয়ালসদের যাদের রদবদল হয়েছে, যেখানে মনীষ যোশী, যিনি কিনা অ্যাডিশনাল ডিসি বিধাননগর ডিভিশনে ছিলেন, তাকে আনা হয়েছে ডিসি ডিডি বিধাননগর করে। এবং সেন্ট্রাল ছিলেন বিশ্বজিৎ মাহাতো,
ওনারও রদবদল করা হয়েছে এবং একই সঙ্গে যে বিশ্বজিৎ মাহাতো যিনি কিনা ডিসি সেন্ট্রাল ছিলেন তাকে ডিসি এসবি বিধাননগর পুলিশ কমিশনারেটে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে কিন্তু একটি বড়সড় রদবদল হয়েছে, যেখানে 26 জনের রদবদল হয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ইন্দ্রজিৎ সরকার যিনি আইপিএস অ্যাডিশনাল এসপি রুরাল দক্ষিণ দিনাজপুর ছিলেন, তাকে এসপি এসটিএফ। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যারা অলরেডি যাদের পদোন্নতি হয়ে গিয়েছিল, আইজিপি হয়ে গিয়েছিল কিন্তু তারা ডিআইজি পদেই ছিল, তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং বেশ কিছু চেঞ্জেস হয়েছে। এবং পুলিশ মহলে বলা হচ্ছে যে এটা যে এভরিডে যেরকম চেঞ্জেস হয়, যেরকম Routine change. শিডিউল চেঞ্জেস হয়, সেরকমই কিন্তু রুটিন চেঞ্জেসই কিন্তু হয়েছে বলে এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ রিয়া মাঝি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমাকে শেষ করতে হচ্ছে, বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।